হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতে জেইউড ইউনিটে বিগত বছরে আসা কিছু আইকিউ কোয়েশ্চন সলভ করব, যে কোয়েশ্চনগুলো সলভের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে জেইউড ইউনিটের ভর্তি পরীক্ষায় কোন কোন কোয়েশ্চনগুলো আসতে পারে বা কোন কোন টপিকের কোয়েশ্চনগুলো আসতে পারে বা কোন কোন টাইপের কোয়েশ্চনগুলো আসতে পারে। সো এই কোয়েশ্চনগুলো সলভের মাধ্যমে তোমাদের জেইউড ইউনিটের ভর্তি পরীক্ষার যে আইকিউ এর প্রস্তুতি, সেই প্রস্তুতিটা অনেকাংশে সহজলভ্য করে দেবে ইনশাল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। ১ নম্বর কোয়েশ্চনটিতে আমরা দেখতে পাচ্ছি যে কোন ডায়াগ্রামটি পেন, পেন্সিল, স্টেশনারি সর্বত্রয়ের অর্থবহ সম্পর্ক প্রকাশ করে। এখানে 4টা অপশনে 4টা ডায়াগ্রাম দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে পেন, পেন্সিল এবং স্টেশনারি এর সর্বত্রয়ের অর্থবহ সম্পর্ক কোনটি প্রকাশ করে। এই 4টি ডায়াগ্রাম থেকে কোন ডায়াগ্রামটি পেন, পেন্সিল এবং স্টেশনারি 3টি শব্দের সম্পর্ক প্রকাশ করবে। এখন আমরা যদি চিন্তা করি, পেন এবং পেন্সিল এই দুইটা জিনিসই স্টেশনারিতে থাকে বা স্টেশনারিতে পাওয়া যায়। তাহলে সেই কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের এখানে এই পুরা বৃত্তটাকে যদি একটা স্টেশনারি হিসেবে কল্পনা করি এবং এর মধ্যে আমরা কি কি পাবো, পেন্সিল এবং পেন, এই দুইটা জিনিসই কিন্তু আমরা স্টেশনারি এর মধ্যে পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের এ নাম্বার অপশনটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা আনসার। তো এই ক্ষেত্রে 1 নাম্বার কোয়েশ্চনের সঠিক আনসার হিসেবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ নাম্বার অপশন। 2 নাম্বার, ক্রিডেনশিয়াল শব্দের বর্ণগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না। ক্রিডেনশিয়াল শব্দটা এখানে দেওয়া আছে এবং এই শব্দটিতে মোট 10টি লেটার রয়েছে। তো এই ওয়ার্ডের 10টি লেটার দিয়ে এই 4টা অপশনের কোন ওয়ার্ডটি গঠন করা যাবে না সেটা আমাদের দেখতে হবে। তো এই 4টা অপশনের শব্দের সাথে আমি যদি এটাকে মিলিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে ক্রিম আপার এমটা, ক্রিম আপার এই যে এমটা কিন্তু আমাদের ক্রিডেনশিয়াল শব্দের মধ্যে নাই। এখানে বাকি 3টা অপশনের যে ওয়ার্ড ক্রিয়েট, ট্রেন এবং ডেন্টাল, এখানে যে লেটারগুলো ইউজ করা হয়েছে সব লেটারই কিন্তু ক্রিডেনশিয়াল শব্দের মধ্যে অন্তর্নিহিত আছে। কিন্তু যে ক্রিম আপার এম, ক্রিম আপার যে এম লেটারটা কিন্তু ক্রিডেনশিয়াল শব্দের মধ্যে নাই। সেহেতু আমাদের সঠিক অপশনটা হবে ডি নাম্বার অপশন, অর্থাৎ ক্রিম শব্দটি ক্রিডেনশিয়ালে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো দ্বারা গঠন করা সম্ভব নয়। 3 নাম্বার, চিকিৎসক ও রোগীর মধ্যে যে সম্পর্ক নিচের কোন জোড়া সেই একই সম্পর্ক প্রকাশ করে। এখন চিকিৎসকের কাছে রোগী যায়, ঠিক তেমনিভাবে এখানে আইনজীবীর কাছে তো ক্রেতা যাবে না, তাহলে এটা সঠিক নয়। আইনজীবীর কাছে অভিযুক্ত যাবে না, অভিযুক্ত যে সে তো থাকবে জেলে পুলিশের কাছে, তাহলে বি নাম্বার অপশনও সঠিক নয়। আইনজীবীর কাছে ম্যাজিস্ট্রেটও যাবে না, আইনজীবী আলাদা কর্মচারী আবার ম্যাজিস্ট্রেট আলাদা কর্মজীবী, তাহলে তাদের দুইজনের কাজ আলাদা। কিন্তু আমরা যদি ঘ নাম্বার অপশনে দেখি, আইনজীবীর কাছে কিন্তু মক্কেল যায়, মক্কেল কিন্তু আইনজীবীর কাছে যায়। যেভাবে একজন চিকিৎসকের কাছে রোগী যায়, ঠিক তেমনি আইনজীবীর কাছেও একজন মক্কেল যায়। তাহলে আমাদের রাইট অপশনটা হবে ঘ নাম্বার অপশন। 4 নাম্বার, টি হয় এস এর ভাই, এস হয় আর এর মেয়ে, পি হয় এস এর বোন, এম হয় আর এর বউ, তবে এম ও এস এর মধ্যে সম্পর্ক কি? তো এখানে যে কয়টা শর্ত আছে সেই কয়টা শর্ত আমরা যদি এক নজরে দেখি, প্রথমে বলছে এস এর ভাই টি, আর এর মেয়ে এস, পি এর বোন এস, আর এর বউ এম। এখানে কিন্তু আমাদের মেইন জিনিসটার মধ্যে ফোকাস করতে হবে। এখানে মেইন জিনিসটা কি, এম ও এস এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমাদের যেটা বের করতে হবে সেটাই হচ্ছে আমাদের মেইন ফোকাসের জিনিস। তাহলে আমরা যদি এম ও এস এর মধ্যে সম্পর্কটা বের করতে যাই, তাহলে আমাদের জাস্ট এই দুইটা শর্ততে ফোকাস করলেই আমরা আনসার পেয়ে যাব। আমরা যদি এই দুইটা শর্তের মধ্যে ফোকাস করি, তাহলে দেখতে পারি যে আর এর মেয়ে হচ্ছে এস, এস কার মেয়ে, আর এর মেয়ে, তাহলে আর হচ্ছে এস এর পিতা অথবা মাতা। আবার 4র্থ নাম্বার শর্তে বলা হয়েছে এম হলো আর এর বউ, তাহলে আমরা এই শর্ত থেকে বুঝতে পারি যে আর একজন পুরুষ, আর হচ্ছে পুরুষ মানুষ এবং এম হচ্ছে স্ত্রী। আর হচ্ছে পুরুষ মানুষ এবং এম হচ্ছে মহিলা মানুষ, কারণ এম হচ্ছে আর এর বউ, তাহলে আর অবশ্যই এম এর কি হাজবেন্ড হবে। সো সেক্ষেত্রে আমরা ক্লিয়ার হচ্ছি যে আর হচ্ছে এস এর পিতা। আর যদি এস এর পিতা হয়, তাহলে এম এস এর কি হবে,
এম এস এর অবশ্যই মাতা হবে। সো আমরা এখন ক্লিয়ার যে আর হলো এস এর পিতা এবং আর এর বউ যদি এম হয় তাহলে অবশ্যই এম এস এর কি হবে, মা হবে। সো সেক্ষেত্রে এম এবং এস এর মধ্যে সম্পর্ক কি, মা মেয়ে। খ নাম্বার অপশন মা মেয়ে। 5 নাম্বার, শূন্য স্থানে কোন সংখ্যাটি হবে? 62:26, 87:78, 36, 103:30, 149, 25 হোয়াট। এখানে কিছু আনুপাতিক সংখ্যা দেওয়া আছে। তো তিনটা আনুপাতিক সংখ্যা দিয়ে এখানে লাস্টে বলা হয়েছে যে 25 এর পর কোন কোন সংখ্যাগুলো হবে। তো আমরা এই তিনটিতে একটু ভালো করে খেয়াল করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অনুপাতের পরের যে দুই সংখ্যা সেটা হচ্ছে অনুপাতের আগের দুই সংখ্যার উল্টা। 62 কে যদি আমরা উল্টা করে লিখি তখন 26 হবে। ঠিক তেমনিভাবে এখানেও দেখতে পাচ্ছি 87 কে উল্টা করে এই যে দুই সংখ্যাকে লিখছে 78 এবং 103 কে উল্টা করে এখানে লিখছে 301। তো আমরা এখান থেকে এতটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে অনুপাতের আগের যে দুই সংখ্যা বা তিন সংখ্যা সেগুলোকে অনুপাতের পরের সংখ্যায় উল্টো করে লেখা হয়েছে। এখন আমাদের বের করতে হবে যে এই সংখ্যাগুলো কোত্থেকে আসছে। তো এখানে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে 25টা হচ্ছে 5 এর বর্গ, 5 5 25। ঠিক তেমনি এই যে 36টা হচ্ছে 6 এর বর্গ, আর 49টা হচ্ছে 7 এর বর্গ। তাহলে একটু খেয়াল করো তো, এখানে ব্যবহার করা হয়েছে 5 এর বর্গ, এখানে ব্যবহার করা হয়েছে 6 এর বর্গ, এখানে ব্যবহার করা হয়েছে 7 এর বর্গ। তাহলে আমরা এখানে ব্যবহার করব 8 এর বর্গ, 8 8 64। এবং এই যে সংখ্যাটা 25 এটাকে কি করব, এটাকে উল্টিয়ে দিব। এটাকে উল্টালে এখানে পাবো আমরা 52 এবং 8 এর বর্গ যদি একসাথে লিখি তাহলে পাবো 5264। তাহলে আমাদের আনসার যেটা সেটা হচ্ছে 5264। গ নাম্বার অপশন। 6 নাম্বার, কোন বর্ণগুচ্ছ দিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করা যায়? এখানে 4টা অপশনে 4টা এলোমেলো ভাবে সাজানো শব্দ দেওয়া আছে। তো আমরা এখান থেকে যদি সি নাম্বার অপশনটা বেছে নেই তাহলে দেখতে পাবে যে এখানে এই যে আর ই ডি রেট এবং বাকি যে মিশন শব্দটা আছে সেটা যদি আমরা একসাথে করি তাহলে এখানে উৎপন্ন হয় রেড মিশন। সো এখানে সি নাম্বার অপশনটা থেকে একটা শব্দ তৈরি হচ্ছে যেটা হচ্ছে রেড মিশন। তাহলে এই বর্ণগুচ্ছ দিয়ে আমরা একটা অর্থপূর্ণ শব্দ পাচ্ছি যেটা হচ্ছে রেড মিশন। সো আনসারটা হবে সি নাম্বার অপশন। 7 নাম্বার, নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি? আচ্ছা, এখানে এই যে এলোমেলো শব্দ দিয়ে একটা বাক্য দিছে। এখানে প্রথমে আছে ব্লিউ উইন্ড। ব্লিউ মানে প্রবাহিত হওয়া বা ভাসিয়ে নিয়ে যাওয়া। উইন্ড হচ্ছে বাতাসকে বোঝানো হয়েছে। দ্য স্ট্রং মানে তো শক্তিশালী, এ শিপ একটা শিপ। তো এটা যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে আমরা লিখতে পারি এ স্ট্রং উইন্ড, এ স্ট্রং উইন্ড ব্লিউ দ্য শিপ, অর্থাৎ একটি শক্তিশালী বাতাস একটি জাহাজকে ভাসিয়ে নিল। বাংলা অর্থটা এরকমই দাঁড়ায়। এক্ষেত্রে এটা হচ্ছে রাইট সেন্টেন্স। এই সেন্টেন্সের শেষের শব্দের শেষ বর্ণটি কি, সেটা হচ্ছে পি। সো সেই ক্ষেত্রে আমাদের এই কোয়েশ্চনের রাইট আনসার হবে অপশন সি। B1 P9 E2 Q8 H3 R7 K4 S6। এটার পরে এখানে কোন বর্ণগুলো আসবে? তো এখানে একটু খেয়াল করো, এখানে বি এর পর এসেছে ই। বি এবং ই এর মধ্যে কিন্তু দুইটি লেটার রয়েছে, সেটা হচ্ছে সি এবং ডি। এই দুইটি লেটার পর কিন্তু ই আসছে। ই এর আবার দুইটি লেটার পর কিন্তু এসেছে এইচ। ই এবং এইচ এর মাঝে দুইটি লেটার আছে, সেই দুইটি লেটার হচ্ছে এফ এবং জি। আবার এইচ এর দুই লেটার পর আসছে কে। এইচ এবং কে এর মধ্যে যে দুইটি লেটার সে দুইটি লেটার হচ্ছে আই এবং জে। তাহলে ঠিক তেমনি ভাবে কে এর দুই লেটার পর কি আসবে? কে এর দুই লেটার পর আসবে এন। কে এবং এন এর মাঝখানের যে দুই লেটার সেগুলো হচ্ছে এল এবং এম। এখন এখানে ভালো করে লক্ষ্য করো, বি এর সাথে আছে 1, ই এর সাথে 2, এইচ এর সাথে 3, কে এর সাথে 4। তাহলে অবশ্যই এই সিরিয়াল অনুযায়ী এখানে এন এর সাথে আসবে 5। হুম এখন এখন দ্বিতীয় নাম্বার লেটারগুলো দেখো। পি এর পর আসছে কিউ, কিউ এর পর আর, আর এর পর এস।
এখানে কোনো পার্থক্য নাই, এখানে সিরিয়াল অনুযায়ী চলে আসছে PQRS। তাহলে আমরা সিরিয়াল অনুযায়ী যদি এখানে বসাই, এখানে আসবে টি এবং সংখ্যা কি হবে, এখানে দেখা যাচ্ছে 9 8 7 6, অর্থাৎ 9 থেকে শুরু করে এক এক করে কমতেছে। তাহলে তাহলে এখানে দেখা যাচ্ছে 9 এর পর 8 আসছে, 8 এর পর 7, 7 এর পর 6, তাহলে আমরা এখানে বসাতে পারি 6 এর পর 5। তাহলে আমাদের রাইট আনসারটা হবে N5T5, N5T5, এ নাম্বার অপশন। 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত শতাংশ? তো এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চন। আমরা যদি 1 ঘন্টা 20 মিনিটকে সম্পূর্ণ মিনিটে নিয়ে গিয়ে এবং 4 ঘন্টাকে সম্পূর্ণ মিনিটে নিয়ে গিয়ে 1 ঘন্টা 20 মিনিটকে যদি 4 ঘন্টা দিয়ে ভাগ দেই, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এখানে আমরা যদি 4 ঘন্টাকে মিনিটে নিয়ে যাই, তাহলে আমরা পাই 4 গুণ 60 ইকুয়াল টু 240 মিনিট এবং 1 ঘন্টা 20 মিনিট সমান 80 মিনিট। এখন এই যে 80কে যদি আমরা 240 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব 4 ঘন্টার কত অংশ। তাহলে আমরা এখানে ভাগ করলে কত পাই, 80 ডিভাইডেড বাই 240। 80 দিয়ে যদি আমরা এখানে ভাগ করি, তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে 3, 80 240। আমরা পাচ্ছি 3 ভাগের 1। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়ালো, এ নাম্বার অপশন 1/3 বা 3 ভাগের 1। ময়ূর ও হরিণ একত্রে 80টি, কিন্তু তাদের পায়ের সংখ্যা 200টি। হরিণের সংখ্যা কত? এই কোয়েশনটা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে প্রথমে বলা হয়েছে ময়ূর ও হরিণ একত্রে 80টি। তো এখন আমরা যদি ধরি হরিণের সংখ্যা হচ্ছে x, হরিণ কয়টি, xটি। এখন হরিণ যদি xটি হয়, তাহলে ময়ূরের সংখ্যা কি হবে, অবশ্যই 80 থেকে যদি আমরা x বাদ দিই, তাহলে আমরা কি পাবো, ময়ূরের সংখ্যা পাবো। তাহলে আমরা ময়ূরের সংখ্যা লিখতে পারি এখন ভালো করে খেয়াল করো, এখানে হরিণের সংখ্যা যদি xটি হয়, তাহলে তাদের পায়ের সংখ্যা কয়টি হবে? তা এখন একটু ভালো করে খেয়াল করো, একটি হরিণের কিন্তু 4টি করে পা থাকে। কয়টি? 4টি পা। তো একটি হরিণের যদি 4টি পা থাকে, তাহলে x পরিমাণ হরিণের কয়টি পা থাকবে? x পরিমাণ হরিণের কিন্তু x ইন্টু 4টি করে পা থাকবে। তাহলে আমরা এখানে হরিণের পায়ের সংখ্যা পাবো 4x বা 4x, 4 ইন্টু x। তো এটা হচ্ছে হরিণের পায়ের সংখ্যা 4x। এখন যদি আমরা একটু ময়ূরের দিকে লক্ষ্য করি, ময়ূরের পা হচ্ছে 2টি করে থাকে, তাহলে 80 মাইনাস x পরিমাণ ময়ূরের পা কয়টি হবে? 80 মাইনাস x পরিমাণ ময়ূরের পা হবে 80 মাইনাস x ইন্টু 2টি। এখানে দ্বিতীয় শর্ত মতে আমরা পাচ্ছি, শর্ত মতে হরিণ এবং ময়ূরের পায়ের সংখ্যা হচ্ছে একত্রে 200টি। সমীকরণ অনুযায়ী হরিণের পায়ের সংখ্যা হচ্ছে 4xটি এবং ময়ূরের পায়ের সংখ্যা হচ্ছে 80 মাইনাস x ইন্টু 2টি। তো এই দুইটা যোগফলই হচ্ছে কিন্তু 200। এই দুইটা সমীকরণের যোগফল হচ্ছে 200। সো সেই শর্ত মতো আমরা লিখতে পারি 4x প্লাস 80 মাইনাস x ইন্টু 2 ইজ ইকুয়াল টু 200। তো এই সমীকরণটা সলভ করেই আমরা হরিণের সংখ্যা বের করতে পারবো। হরিণের সংখ্যা হচ্ছে x এর মান। তো এখানে কি করবা, তোমরা x এর মানটা বের করবা। x ইকুয়াল টু হোয়াট, x এর মানটাই হবে আমাদের হরিণের সংখ্যা। এটা তোমাদের HW দিয়ে দিলাম, এটা ঘরে বসে তোমরা করে নিও, x এর মানটা বের করে নাও। 11 নম্বরে বলা হয়েছে ইফ রিনা সেইস অঞ্জলি's father Raman is the only son of my father-in-law Ramanand, then how is Piyu, who is the sister of Anjali, related to Ramanand? এখানে মূলত এই যে পিউ ব্যক্তিটার সাথে রামানন্দের কি সম্পর্ক সেটা আমাদের বের করতে হবে। কার সাথে কার? পিউ এর সাথে রামানন্দের কি সম্পর্ক, এটা একটু খুঁজে বের করতে হবে। তো এখানে অনেক হাবিজাবি ইনফরমেশন দেওয়া আছে। আঞ্জলিস ফাদার রামান, সন অফ মাই ফাদার ইন ল রামানন্দ। এখানে এত কিছুর দিকে ফোকাস করা যাবে না, জাস্ট পিউ এবং রামানন্দের দিকে যদি আমরা ফোকাস করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে
অঞ্জলির আব্বা হচ্ছে রামান। হ্যাঁ, অঞ্জলির বাবা হচ্ছে রামান এবং পিউ আর অঞ্জলি হচ্ছে দুই বোন। পিউ এবং অঞ্জলি তারা দুই বোন। তাহলে পিউ এবং অঞ্জলি যদি দুই বোন হয় তাহলে রামান কিন্তু অঞ্জলির বাবা। সো সেই ক্ষেত্রে রামান পিউ এরও বাবা। তো সেই ক্ষেত্রে পিউ এর বাবা কে হবে? অবশ্যই রামান হবে। রামান যদি অঞ্জলির বাবা হয় তাহলে এই ব্যক্তিটার অর্থাৎ পিউ এর বাবাও হবে কে? রামান। আবার এখানে এসে বলতেছে যে রামানের বাবা হচ্ছে রামানন্দ, অর্থাৎ রামান হলো রামানন্দের ছেলে। এখন অঞ্জলি এবং পিউ এর আব্বা হচ্ছে রামান এবং আবার রামানের আব্বা হচ্ছে রামানন্দ। তাহলে তোমরা তোমাদের বাপের বাপকে কি বলো? অবশ্যই দাদা বলো, তাই না? তো অঞ্জলি এবং পিউ এর বাপের বাপকে তারা কি বলবে? দাদা বলবে। তাহলে পিউ এবং রামানন্দের মধ্যে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে গ্র্যান্ড ডটারের সম্পর্ক, অর্থাৎ দাদা এবং নাতনির সম্পর্ক। তো এখানে মূল কথা হচ্ছে আমাদের মেইন জিনিসটার উপর ফোকাস করে যেগুলো আমাদের এক্সট্রা ইনফরমেশন আছে সেই এক্সট্রা ইনফরমেশনগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি আমরা এক্সট্রা ইনফরমেশনগুলোকে অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের এই সব কোয়েশ্চনগুলো সলভ করতে খুব বেশি সহজ হবে, খুব বেশি ইজি হবে। তো আমরা পরের কোয়েশ্চনে যাই। এখানে বলা হয়েছে ইফ গ্রিন ইজ গিভেন নাম্বার কোড এস 49, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার কোডস অফ ভায়োলেট এবং পিঙ্ক? অর্থাৎ গ্রিনের একটা কোড নাম্বার এখানে দেওয়া আছে এবং এটার ভিত্তিতে বলা হয়েছে যে ভায়োলেট এবং পিঙ্কের কোড নাম্বারের ডিফারেন্স কত হবে। তো আমরা যদি এখানে দেখি গ্রিনের যে কোড নাম্বার সেটা আসছে প্রত্যেকটা লেটারের অবস্থানগত মানের যোগফল থেকে। তো জি এর অবস্থানগত মান হচ্ছে 7, আর এর অবস্থানগত মান 18, ই এর অবস্থানগত মান হচ্ছে 5, আবার 5, আবার এন এর অবস্থানগত মান হচ্ছে 14। তো আমরা এই সংখ্যাগুলো যোগ করে আমরা পাই 49। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে ভায়োলেটের যে লেটারগুলো আছে সেগুলোর অবস্থানগত মানের যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা যোগ করব এবং পিঙ্কের যেই লেটারগুলো আছে সেই লেটারগুলোর যে অবস্থানগত মানের নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে যোগ করব। নাম্বারগুলোকে যোগ করার পর সেই দুটো যোগফল থেকে আমরা ডিফারেন্স বের করব। তো আমরা ভায়োলেটের প্রত্যেকটা লেটারের যে অবস্থানগত নাম্বারগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 83 এবং পিঙ্কের প্রত্যেকটা লেটারের যে অবস্থানগত মানের যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা যোগ করলে পাই 50। তাহলে আমরা অবশ্যই খুব সহজেই 83 থেকে 50-এর ডিফারেন্সটা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করব? 83 থেকে 50 বিয়োগ দিলেই কিন্তু ডিফারেন্সটা বের হয়ে যায়। তো 83 থেকে যদি আমরা 50 বিয়োগ দিয়ে দিই তাহলে কত থাকে? এখানে থাকে 33। আমাদের রাইট আনসারটা কত হবে? সি নাম্বার অপশন 33। The day before yesterday was Saturday. Which day will it be the day after tomorrow? তো এখানে বলছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে অর্থাৎ গতকালকের আগের দিন। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, তার আগের দিন ছিল হচ্ছে স্যাটারডে। আচ্ছা, তাহলে গতকালকের আগের দিন কোন বার? সেটা হচ্ছে শনিবার। তাহলে এখানে গতকাল কি বার ছিল? গতকাল ছিল হচ্ছে রবিবার। কি বার? রবিবার বা সানডে। তা এখন ইয়েস্টারডে এর আগের দিন অর্থাৎ গতকালকের আগের দিন যদি শনিবার হয় তাহলে অবশ্যই গতকাল হবে রবিবার। তাহলে আজকে কি বার? টুডে। আজকে কি বার? আজকে হলো সোমবার, মানডে। তো এখানে বলছে যে হুইচ ডে উইল ইট বি দ্য ডে আফটার টমরো অর্থাৎ আগামীকালকের পরের দিন কি বার হবে। আমরা এখানে পাইলাম আজকে হচ্ছে সোমবার, তো আগামীকাল কি বার হবে? আগামীকাল হবে অবশ্যই মঙ্গলবার, টিউসডে। এবং টিউসডে এর পরের দিন কি হবে? মঙ্গলবারের পরের দিন অবশ্যই বুধবার, ওয়েডনেসডে। তা আমরা এখানে কি পাচ্ছি? দ্য ডে বিফোর ইয়েস্টারডে অর্থাৎ গতকালকের আগের দিন হচ্ছে শনিবার প্রশ্ন মতে, তাহলে গতকাল অবশ্যই হবে রবিবার এবং গতকাল যেহেতু রবিবার তো সেহেতু আজকে হবে মানডে বা সোমবার। তো সোমবারের পরের দিন অর্থাৎ আগামীকাল কি হবে?
আজকে যেহেতু সোমবার, তো আগামীকাল হবে মঙ্গলবার, এবং মঙ্গলবারের পরের দিন কোন বার আসবে? বুধবার, আর সেটা হচ্ছে ওয়েডনেসডে। তা আমরা এখানে যে আনসারটা পাচ্ছি সেটা হচ্ছে বি নাম্বার অপশন, ওয়েডনেসডে। 14 নম্বরে বলা হয়েছে নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি? ব্লিউ ইন দ্য স্ট্রং শিপ। সরি, এই কোয়েশনটা কিন্তু আমরা ইতিমধ্যে সলভ করে ফেলেছি, এটা আবার রিপিট হয়ে গেছে এখানে, তো এই জন্য খুবই দুঃখিত। আমরা পরের স্লাইডে যাই। 15 নম্বরে বলা হয়েছে এনসাইক্লোপিডিয়া শব্দটি ইংরেজিতে লিখলে মোট কয়টি ভাওয়েল ন্যূনতম একবার ব্যবহৃত হবে? এনসাইক্লোপিডিয়া শব্দটি ইংরেজিতে লিখলে মোট কয়টি ভাওয়েল? তো আমরা এনসাইক্লোপিডিয়া শব্দটি ইংরেজিতে একটু লিখে দেখি। তো আমরা এনসাইক্লোপিডিয়া শব্দটাতে দেখতে পাই যে এখানে কয়টি ভাওয়েল আছে। এখানে ভাওয়েল আছে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তো এখানে টোটাল 5টি ভাওয়েল আছে। তো এখানে জাস্ট একবার ব্যবহৃত হয়েছে এই 3টি ভাওয়েল ও, আই এবং এ। ই ভাওয়েলটা এখানে দুইবার ব্যবহার হয়েছে। কয়বার? দুইবার। সেজন্য আমাদের এখানে রাইট আনসার চলে আসবে হচ্ছে বি, অর্থাৎ এখানে 3টি ভাওয়েল ও, আই এবং এ ন্যূনতম একবার ব্যবহৃত হয়েছে। সো সেহেতু আমাদের রাইট অপশনটা হবে বি। 6, 8, 15, 12 ও এর গড় মান 21 হলে এর মান কত? খুবই একটা সহজ অঙ্ক। আমরা তো ছোটবেলা থেকেই শিখছি যে অনেকগুলো সংখ্যার গড় মান কিভাবে বের করা যায়। তো এখানে আমাদের এই যে কয়টা সংখ্যা দেওয়া আছে এগুলোকে যোগ করে সেই যোগফলকে যতটা সংখ্যা আছে তত দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা এই যে গড় মান পাবো, এবং সেখান থেকে কিন্তু আমরা এর মানটা বের করতে পারবো। তো এখানে আমরা লিখতে পারি 6 যোগ 8 যোগ 15 যোগ 12 যোগ এ ডিভাইডেড বাই এখানে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5টা, টোটাল 5টা সংখ্যা আছে। তো এটা হচ্ছে এই 5টা সংখ্যার গড় মান, এবং সেই গড় মানটা এখানে বলা হয়েছে 21। তো আমরা এখান থেকেই এই যে এর মানটা বের করে ফেলতে পারবো। এটা তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে দিলাম, এটা নিজ দায়িত্বে করে ফেলবা। 17 নম্বর কোয়েশনটা একটু ট্রিকি কোয়েশন, ভালো করে খেয়াল করো। এখানে বলা হয়েছে 220 এর 25% সমান কত এর 20%? 220 এর 25% সমান কত এর 20%? তো প্রথমে বলছে 220 এর 25%। তো আমরা এখান থেকে লিখতে পারি যে 220 গুণ হচ্ছে 25/100। এখানে কাটাকাটি করলে আসবে 55। কত? 55। তো প্রশ্নে বলছে কত এর 20%? কত এর 20%? তো আমরা এই কতকে ধরে নিই এক্স। তো আমরা ধরে নিই যে এক্স এর 20% হচ্ছে 55। তাহলে 1% কত হবে? তাহলে 1% হবে 55/20। তাহলে 100% কত হবে? 100% হবে 55 গুণ 100 ডিভাইডেড বাই 20। তো এখানে এই হিসাবটা যদি তোমরা ক্যালকুলেটরে করো, এখানে এক্স এর মানটা পাবো হচ্ছে 275। কত? 275। তো যেটা হচ্ছে 220 এর 25%। তো 220 এর 25% কত? 55। তো 55 হচ্ছে 220 এর 25%। তাহলে 55 কার 20%? হচ্ছে 275 এর 20%। তো এখানে এখন ক্লিয়ার যে 220 এর 25% হচ্ছে 55। তাহলে এই 55 আবার কার 20% হবে? সেটা আমরা এখান থেকে বের করে ফেললাম যে 275 এর 20% হবে। কার 20%? 55 হলো 275 এর 20%। তাহলে আমাদের রাইট আনসারটা হবে 275। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। 18 নাম্বার, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে অনুপাত ছিল 13:5। বর্তমানে পুত্রের বয়স কত? এগুলা খুবই সিলি কোয়েশন। এই কোয়েশনগুলো আমরা 6, 7, 8 এর অঙ্কে অনেকবার করেছি, অনেক অনেক সংখ্যক বার করেছিলাম। তো আমরা 6, 7, 8 এ যেভাবে এই অঙ্কগুলো করেছিলাম সেভাবে অঙ্কটা সলভ করে দেখাই।
মনে করি পুত্রের বর্তমান বয়স হচ্ছে, মনে করি পুত্রের বর্তমান বয়স হলো 3x বছর। যেহেতু এখানে অনুপাত বলছে 3, তাই পুত্রের বর্তমান বয়স হবে 3x। হ্যাঁ, 3x বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? পিতার বর্তমান বয়স হবে 7x। কেন 7x? এই যে এই অনুপাত থেকে আমরা পাই 7:3 হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। তো পুত্রের বর্তমান বয়স হবে 3x বছর, পিতার বর্তমান বয়স হবে 7x বছর। তো 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাতটা কত ছিল? 13:5। তো আমরা এখানে শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে কি লিখতে পারি? 7x-4 অর্থাৎ 4 বছর আগে, 4 বছর আগে যেহেতু, সেজন্য আমরা এখানে মাইনাস করব। 7x-4 ডিভাইডেড বাই 3x-4 ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এই অনুপাতটা 13/5। তো এই সমীকরণটা যদি তোমরা সলভ করে ফেলো তাহলে এখানে x এর মান পেয়ে যাবা। x এর মান বের করেই তোমরা এখানে x এর মান বসিয়ে পিতা এবং পুত্রের বয়স বের করে ফেলতে পারবা। তাহলে এই সমীকরণটা তোমরা নিজ দায়িত্বে সলভ করে ফেলবা। তোমাদের জন্য এটা HW দিয়ে দিলাম। 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 9, 36, 81, 144 এর পরের সংখ্যা কি? তো এই জিনিসটা কোনো আহামরি কোনো জিনিস না, একটু ভালো করে খেয়াল করলে দেখো, এই যে 9, 9টা হচ্ছে 3 এর স্কয়ার, এই যে 36 এটা হচ্ছে 6 এর স্কয়ার, আর এই যে 81, 81টা হচ্ছে 9 এর স্কয়ার। আবার ঠিক তেমনি এই যে 144, 144টা হচ্ছে 12 এর স্কয়ার। তো এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাবে যে এখানে নির্দিষ্ট একটা ধারা তারা মেনটেন করেছে। যেমন এই যে 3 স্কয়ার এবং 6 স্কয়ার, এই দুইটার মাঝে ডিফারেন্স কত? এই দুইটার মাঝে ডিফারেন্স হচ্ছে 3, এবং 6 স্কয়ারের পরে আসতেছে 9 স্কয়ার। এই 6 এবং 9 এর মাঝে ডিফারেন্সও 3, আবার 9 স্কয়ারের পরে আসতেছে 12 স্কয়ার, 9 এবং 12 এর মাঝে ডিফারেন্সও 3। তাহলে এই যে একটা সমান্তর দ্বারা এখানে মেইনটেইন হলো, এই সমান্তর দ্বারার অনুযায়ী 12 এর পর কত আসবে? 12 এর পর আসবে 15। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে 15 স্কয়ার। 15 স্কয়ার আমরা কত পাই? 15 স্কয়ার হচ্ছে 225। তাহলে আমাদের রাইট অপশন হবে এ নাম্বার অপশন 225। 20 নাম্বার, আপনার মামার বোনের মা এর স্বামীর ছেলের মেয়ে আপনার কি হবে? তো এখানে আপনার জায়গায় নিজেকে কল্পনা করো, আপনার জায়গায় নিজেরে বসাও, নিজেকে বসিয়ে একটু কল্পনা করো যে তোমার মামার বোন, তোমার মামার বোন তোমার কি হবে? মামার বোন হবে খালা, মামার বোন হবে তোমার খালা। হ্যাঁ, তো মামার বোনের মা, তো তোমার মামার মা যেই কথা, তোমার খালার মাও কিন্তু একই কথা। তো তোমার মামা এবং খালার মা তো একটাই না? তো তোমার মামার মা যেটা, তোমার খালার মাও সেটা। তো দুইজনের মা তোমার কি হবে? তোমার অবশ্যই নানি হবে না? হ্যাঁ, অবশ্যই নানি হবে। তো এখানে বলছে মায়ের স্বামীর ছেলের মেয়ে, আবার বলছে তোমার যে মা, অর্থাৎ মা এখানে তোমার নানি হচ্ছে, তো নানির স্বামী তোমার কি হবে? নানির স্বামী হবে তোমার নানা। নানির স্বামী কি হবে? নানির স্বামী হবে তোমার নানা। তো এখন, তো এখানে কোয়েশনে বললো যে মায়ের স্বামীর ছেলের মেয়ে, অর্থাৎ তোমার মামা এবং খালার যে মা সেটা হচ্ছে তোমার নানি, তোমার নানির স্বামী হচ্ছে তোমার নানা, এবং তার ছেলেকে, তার ছেলে তো তোমার মামাই হবে তাই না? তার ছেলের মেয়ে, তোমার মামার মেয়ে তোমার কি হবে? তোমার মামার মেয়ে তোমার কি হবে? মামার মেয়ে তোমার অবশ্যই মামাতো বোন হবে। কি হবে? মামাতো বোন। তো এখানে আমরা আলটিমেটলি মেইন আনসারটা পাইতেছি, সেটা হচ্ছে মামাতো বোন। সো এখানে রাইট অপশনটা হবে খ নাম্বার অপশন। 4টা গরু 4 দিনে 4 লিটার দুধ দেয়, তাহলে 8টা গরু কত দিনে 8 লিটার দুধ দিবে? খুবই একটা সিম্পল কোয়েশ্চন। এখানে ভালো করে দেখো, 4টা গরু 4 দিনে কয় লিটার দুধ দেয়? 4 লিটার। তাহলে 4টা গরু একদিনে কয় লিটার দুধ দেয়? 4টা গরু একদিনে দুধ দিবে 1 লিটার করে।
4টা গরু একদিনে দুধ দিবে 1 লিটার করে। এখন 4টা গরু যদি একদিনে 1 লিটার করে দুধ দেয়, তাহলে 8টা গরু একদিনে কয়টা করে দিবে? 8টা গরু একদিনে কয় লিটার দুধ দিবে? একদিনে অবশ্যই 2 লিটার দিবে না? 4টা গরু যদি একদিনে 1 লিটার করে দুধ দেয়, তাহলে 8টা গরু তো অবশ্যই একদিনে 2 লিটার করে দুধ দিবে। 4টা গরু 1 লিটার, আবার 4টা গরু 1 লিটার। তাহলে টোটাল দুধের পরিমাণ হবে 2 লিটার। এখন 8টা গরু যদি একদিনে 2 লিটার করে দুধ দেয়, তাহলে 8 লিটার দুধ কয় দিনে দিবে? তাহলে 8টি গরু 8 লিটার দুধ দিবে 8 ভাগ 2 দিনে, অর্থাৎ 4 দিনে। তাহলে 4টা গরু যদি 4 দিনে 4 লিটার দুধ দেয়, 8টা গরুও 4 দিনেই 8 লিটার দুধ দিবে। 8টা গরু কয় দিনে 8 লিটার দুধ দিবে? 8টা গরুও 4 দিনে 8 লিটার দুধ দিবে। আমরা আনসারটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 4 দিন। খ নাম্বার অপশন 4 দিন। 6 হাত পরপর 10টি লাঠি রাখা আছে, তাহলে প্রথম আর শেষ লাঠির মধ্যকার দূরত্ব কত হাত? তো এখানে 10টি লাঠির মাঝে কিন্তু 9টা ফাঁকা জায়গা থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখানে কিন্তু এই যে 10টা লাঠি আমরা হিসেব করি, এখানের মাঝখানের যে দূরত্ব, মাঝখানের দূরত্বটা হচ্ছে 6 হাত। কয় হাত? 6 হাত। তাহলে এরকম 6 হাতের এখানে কয়টা স্পেস আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে আমরা এখানে টোটাল স্পেস পাইলাম 9টা। তাহলে 6 হাত গুণ 9 সমান কত হাত দূরত্ব হবে? টোটাল 6 নং 54 হাত। তাহলে আমরা এখানে 54 হাতের টোটাল স্পেস পাবো 10টা লাঠির মধ্যে। হ্যাঁ, তো এখন বলছে প্রথম আর শেষ লাঠির মধ্যকার দূরত্ব কত হাত? সেই আনসারটা আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি, সেটা হচ্ছে 54 হাত। কত হাত? 54 হাত। তাহলে তাহলে আমাদের এখানে রাইট অপশনটা হবে 54 হাত। 23 নাম্বার, কোন সংখ্যার 1/3 থেকে 1/4 বাদ দিলে 12 পাওয়া যায়। তো আমরা এই যে কোন সংখ্যা যেটা অজানা নাম্বার দেওয়া আছে, সেটাকে যদি আমরা x ধরে নেই, ধরি সংখ্যাটি হচ্ছে x। তো প্রশ্ন মতে আমরা পাই 1/3 থেকে 1/4 বাদ দিলে x এর 1/3 কি হবে? x/3, আর 1/4 কি হবে? x/4। তো x/3 থেকে যখন আমরা x/4 বাদ দিব, সেটা এখানে বলা হয়েছে 12 হবে। কত হবে? 12 হবে। x/3 থেকে x/4 বাদ দিলে 12 হবে। এটা আমাদের কোয়েশ্চনে বলা আছে। তো এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলতে পারবো। x এর মান বের করলেই আমরা সঠিক আনসারটা পেয়ে যাব। তো এখানে আমরা পাই 4x মাইনাস 3x ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 12, বা x ইজ ইকুয়াল টু 12 গুণ 12 সমান 144। তা আমরা এখানে x এর মানটা পেলাম 144। রাইট আনসার হবে সি নাম্বার অপশন 144। দুইজন লোক একটি নির্দিষ্ট জায়গা থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে 4 মিটার যাবার পর দুইজনেই তাদের বাম দিকে আরো 3 মিটার গেল। তাদের মাঝের দূরত্ব কত? তো এখানে একটু খেয়াল করো, সাপোজ এই যে এই পয়েন্টে দুইটা মানুষ দাঁড়ানো আছে, এটাকে আমরা দিলাম এ পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে দুইজন বিপরীত দিকে রওনা দিবে, একজন পশ্চিম দিকে দিলে আর একজন পূর্ব দিকে রওনা দিবে। তা এখন একজন যদি পূর্ব দিকে রওনা দেয়, তাহলে আরেকজন দিবে পশ্চিমে, তাহলেই তারা বিপরীতমুখী হয়ে রওনা দিবে এবং তারা বিপরীত দিকে 4 মিটার করে যাবে। কয় মিটার? 4 মিটার করে যাবে। 4 মিটার করে যাওয়ার পর তারা আবার নিজেদের বাম দিকে চলে যাবে। তো এখানে আমরা ধরি এটা হচ্ছে এ থেকে বি এর দিকে, আবার এটা হচ্ছে এ থেকে সি এর দিকে। তো এ থেকে বি এর দিকে যে ব্যক্তিটা আসছে, তার বাম দিক কোন দিকে হবে? এই যে এই দিক বরাবর, অর্থাৎ ওয়াই বরাবর। তো সে বাম দিকে আরো 3 মিটার যাবে। এবং এ থেকে সি এর দিকে যে ব্যক্তিটা আসছে, সে যাবে তার বাম দিক বরাবর। তার বাম দিক কোন দিকে? ওয়াই প্রাইমের দিকে, এবং সে এইদিকে আরো 3 মিটার যাবে। তাহলে আমরা এখানে মূল দূরত্বটা কিভাবে বের করব? তো তাদের মাঝের যে দূরত্বটা, সেটা হচ্ছে এই যে এই রেখাটা বরাবর, অর্থাৎ তাদের শেষ যাত্রার যে দুইটি বিন্দু আছে, দুইটি বিন্দুকে আমরা যোগ করলে তাদের আমরা মোট দূরত্ব বের করতে পারবো। তো এখানে আমরা দুটি ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে এ সি ওয়াই প্রাইম ত্রিভুজ, একটা হচ্ছে এ বি ওয়াই ত্রিভুজ। তো এখন আমরা ছোটকালেই পড়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য।
তো পিথাগোরাসের উপপাদ্য আমরা কখন ইউজ করি? যখন আমরা সমকোণী ত্রিভুজের কোনো বাহুর মান বা কোনো বাহুর দৈর্ঘ্য বের করতে যাই, তখন আমরা পিথাগোরাসের ত্রিভুজের উপপাদ্যটা ইউজ করে থাকি। তো এখন এখানে আমাদের এই দুইটি ত্রিভুজের এই দুইটি অতিভুজের মান যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে আমরা টোটাল দূরত্বটা পেয়ে যাব। তো এখানে লম্ব এবং ভূমির মান কিন্তু দেওয়াই আছে, 4 মিটার 4 মিটার 3 মিটার 3 মিটার করে দেওয়াই আছে। তো আমরা জাস্ট অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। এই দুইটা ত্রিভুজেরই অতিভুজ বের করে দুই অতিভুজের দৈর্ঘ্যকে যোগ করলে আমরা তাদের মাঝের দূরত্বটা পেয়ে যাব। তাহলে এই ম্যাথটা তোমরা বাসায় সলভ করে নেবা। এটা HW দিয়ে দিলাম। 25 এবং শেষ নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে, কোল্ডকে যদি বিএনকেসি লেখা হয় এবং রেড যদি কিউডিসি হয়, তাহলে সিস্টেম কি হবে? সিস্টেম কি হবে? তো এখানে কোল্ড এবং বিএনকেসি এর মধ্যে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে সি এর যে আগের লেটার সেটা হচ্ছে বি, তেমনিভাবে ও এর যে আগের লেটার সেটা হচ্ছে এন, আবার এল এর যে আগের লেটার সেটা হচ্ছে কে, আবার ডি এর যে আগের লেটার সেটা হচ্ছে সি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোল্ডের যে বর্ণগুলো আছে, যে লেটারগুলো আছে, সেই লেটারের আগের লেটারগুলো অর্থাৎ প্রত্যেকটা লেটারের পূর্ববর্তী লেটার দিয়ে পরের ওয়ার্ডটা গঠিত হয়েছে। অর্থাৎ ডি এর পূর্ববর্তী লেটার কোনটা? সি, আবার এল এর পূর্ববর্তী লেটার কে, ও এর পূর্ববর্তী লেটার এন এবং সি এর পূর্ববর্তী লেটার বি। ঠিক সেমভাবে এই রিলেশনটা কিন্তু রেড এবং কিউডিসির মধ্যে আছে। তা আমরা যদি এখানে খেয়াল করি রেড এবং কিউডিসি, তো এখানে ডি এর পূর্ববর্তী লেটার কোনটা? সি, ই এর পূর্ববর্তী লেটার কোনটা? ডি, আবার আর এর পূর্ববর্তী লেটার কোনটা? কিউ। সো এই যে দুইটা সূত্রের মধ্যে আমরা যেই রিলেশনটা খুঁজে পেলাম, সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এই সিস্টেমে অ্যাপ্লাই করি, তাহলে আমরা মেইন আনসারটা পেয়ে যাব। তো এখন একটু খেয়াল করো, এই যে সিস্টেমের এস এর পূর্ববর্তী লেটার কি? এস এর পূর্ববর্তী লেটার হচ্ছে আর, আবার ওয়াই এর পূর্ববর্তী লেটার হচ্ছে এক্স, আবার এস এর পূর্ববর্তী লেটার হচ্ছে আর, টি এর পূর্ববর্তী লেটার হচ্ছে এস এবং ই এর পূর্ববর্তী লেটার হচ্ছে ডি, আর এম এর পূর্ববর্তী লেটার হচ্ছে এল। তা আমরা এখানে পেলাম আর এক্স আর এস ডিএল। তো সিস্টেমের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে আর এক্স আর এস ডিএল। তো এখানে কোনটার সাথে মিল রয়েছে? আর এক্স আর এস ডিএল, এই যে বি নাম্বার অপশনের সাথে মিল রয়েছে। সো রাইট অপশন হবে বি নাম্বার অপশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।